কফি, কফি শুধু একটা পানীয় না, এটা হচ্ছে একটা অনুভূতি, একটা সংস্কৃতি আর সেই সাথে এটা হচ্ছে একটা ইতিহাস। প্রতিটা চুমুক যেন আমাদেরকে জীবনের গল্পের সাথে একদম মিশিয়ে নিয়ে যায়। আজকে আমি শুরু করছি একটা অন্যরকম অসাধারণ যাত্রা। একটি ব্র্যান্ডের গল্প যা ছোট্ট একটা শহরের কোণে জন্ম নিয়েছিল পৃথিবীর কোটি কোটি মানুষের সকালকে বিশেষ করার জন্য। এটা একটা কফি ব্র্যান্ডের গল্প। আজকে আমি বলবো মেনলি আপনাদেরকে স্টারবাকসের গল্প। স্টারবাকস হচ্ছে একটি নাম যা কফিকে প্রত্যেকটা ঘরে ঘরে বিশেষ পরিচিত করে ফেলেছে। একটা অভিজ্ঞতা যা প্রত্যেকটা মানুষকে একত্রিত করেছে। কফি শপের উষ্ণ আলো, কাপের ধোঁয়া আর প্রতিটা টেবিলে জমে থাকে গল্প, সব কিছু মিলিয়ে স্টারবাকস। স্টারবাকস একটা দোকান না, এটা একটা জীবনধারা, একটা লাইফস্টাইল। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম নিতু প্রেজেন্স ইকোস অফ রিয়েলিটিতে। আজকে আমরা ডুব দিব সেই ইতিহাসে যেখানে স্বপ্ন মিশে গেছে বাস্তবের সাথে, যেখানে এক কাপ কফি হয়ে উঠেছে জীবনের সবচাইতে বড় প্রতীক। চলুন তাহলে শুরু করি স্টারবাকসের মহাকাব্যিক যাত্রা। হাওয়ার্ড শুলস মেইনলি স্টারবাকসের প্রতিষ্ঠাতা। জুলাই 1953 সালে হাওয়ার্ড শুলসের জন্ম হয় ব্রুকলিন, নিউ ইয়র্কে। তিনি বড় হন বেভিউ প্রজেক্টে। এটা ছিল একটা সরকারি আবাসন প্রকল্প। উনি যে এলাকায় থাকতো, বেভিউ প্রজেক্টটা, সেটা ছিল খুবই মানে খুবই তার জন্য খুব টাফ ছিল সেই এলাকাটায় থাকা, কারণ সেটা হচ্ছে নর্মাল এরিয়ার মতো এতটা আরামদায়ক একটা এলাকা না। হ্যাঁ, এবং সেই এলাকার মানুষের সে যে তার বাবা যেখানে চাকরি করতেন সেখানে তার বাবা পেতেন মেনলি মাস শেষে বেতন, আর তার বাবা ছিলেন ডেলিভারি পার্সন। তো একদিন চাকরি ডেলিভারি করতে যাওয়ার সময় হাওয়ার্ড শুলসের বাবা হঠাৎ করে বরফের উপরে পা পিছলে পড়ে যায়। নর্মালি হাওয়ার্ড শুলসের বাবা যেই ডেলিভারি পার্সনের চাকরি করতো, সেই চাকরিটা ছিল খুবই ছোট ছোট চাকরি। এটা টেম্পোরারি কোনো চাকরি ছিল না এবং কোনো লাইফ ইন্স্যুরেন্সও ছিল না। বরফে পা পিছলে পড়ে যাওয়ার কারণে সে কোমরে ভীষণ পরিমাণে ব্যথা পায়, কিন্তু ব্যথা পাওয়ার পরে কোম্পানিতে যাবার পরে তিনি কোনো ধরনের কোনো চিকিৎসা সাহায্য পাননি, কোনো কম্পেনসেশন পাননি, ক্ষতিপূরণ পাননি, কোনো ধরনের কোনো হেল্প কারো কাছ থেকেই পাননি। ইভেন ওনার পক্ষে কথা বলার জন্য কোনো ধরনের কোনো পার্সনকেও পায়নি। হয় না আজকাল যেটা হয়ে থাকে যে কেউ যদি কোনো ধরনের কোনো ঝামেলায় পড়ে এই ধরনের, তাহলে যেমন ধরেন না, মানুষজন আশেপাশে ফ্রেন্ড সার্কেলরা ধরেন ওনার মতো আরেকজন ডেলিভারি ম্যান হোক, বা একটা সোসাইটি বা একটা ইউনিটি করে তারা হচ্ছে একটা করে তারা হচ্ছে ওর পক্ষে কথা বলে, বা শ্রমিকদের লেবারদের যে থাকে, নিয়মগুলো থাকে, সেটা তারা হচ্ছে নিজেদের জন্য করে। সেরকম কোনো কিছুই হাওয়ার্ড শুলসের বাবা তখন পায়নি, তার পাশে কাউকেই পায়নি। এই জিনিসটাই হাওয়ার্ড শুলসের মনের গভীরভাবে একদম গেঁথে যায়। আর এখান থেকেই মেনলি তার স্বপ্ন দেখা সেটা স্টার্ট হয়। হাওয়ার্ড মেনলি দেখেছিল যে তার বাবার মতো একটা শক্তিশালী কর্মঠ লোক কীভাবে খুব এক রাতের ভিতরে একদম ভেঙে নিস্তেজ হয়ে যায়, একদম আশাহীন হয়ে পড়ে যে এখন কি হবে আমার ফ্যামিলিটার। সে দেখেছিল তার বাবা সোফায় বসে বসে হুতাশ করছে। চাকরি নাই, চাকরিহীন অবস্থার হতাশা, সংসার চালানোর চিন্তা, লজ্জা, সব কিছু মেলায় তিনি খুবই হাওয়ার্ড শুলসের বাবা খুবই একদম হতাশ হয়ে গিয়েছিল। তাকে সাহায্য তো সাহায্য তো বলতে আমি বুঝাই যে টেম্পোরারি সাহায্য, তো আর পার্মানেন্ট না, বাট
তার খেয়াল রাখার মতো কেউ ছিল না। আর সেইটা দেখে হাওয়ার্ড ওই মুহূর্তে চিন্তা করেছিল, যেটা পরবর্তীতে আমরা জানতে পারি, যে এই মুহূর্তটা যখন সে দেখলো যে সোফার মধ্যে একটা কর্নারে তার বাবা মাথা নিচু করে খুব চিন্তাগ্রস্ত অবস্থায় বসে আছে, সেই মোমেন্টটাই তাকে একদম বদলে দিয়েছিল। আর সে মনে মনে চিন্তা করেছিল, মানুষকে কেন নাম্বার হিসেবে কাউন্ট করা হয়? লাইক 10 জন ডেলিভারি পার্সন আজকে লাগবে আমার, 10 জনের মধ্যে 9 জন উপস্থিত, কে আসেনি? 6 নাম্বার আসেনি বা 7 নাম্বার আসেনি। আমি যদি কখনো কোম্পানির মালিক হই, তাহলে আমি মানুষকে নাম্বার দিয়ে কখনোই কাউন্ট করব না। আমি অবশ্যই মানুষকে মানুষ হিসেবে কাউন্ট করব। আর যদি কোনো দিনও আমি কোম্পানি সত্যিই গড়তে পারি, তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই মানুষকে রেসপেক্ট করব। তখন তো সে শুধুমাত্র একটা ছোট্ট বাচ্চা ছিল, একটা ছোট ছেলে ছিল, কিন্তু তার বাবার সেই কষ্টটা তার ভিতরে একদম চিরদিনের মতো রয়ে গিয়েছিল। আর এই কষ্ট থেকেই সে তার নিজের স্বপ্নকে জন্ম দিল, যা বদলে দিয়েছিল এই পৃথিবীর একদম কফি কালচারটাকে। নর্মালি হাওয়ার্ড শুলসের ফ্যামিলি খুব একটা ধনী ছিল না, তারা খুব একটা মানে ছিল না। হাওয়ার্ড নর্মালি তার বন্ধুবান্ধবদেরকে বাসায়ও আনতে লজ্জা পেত, ভীষণ লজ্জা পেত। তার নিজের কোনো ঘর ছিল না, কোনো ধরনের কোনো বিলাসিতা ছিল না, এমনকি অনেক সময় যথেষ্ট পোশাকও ছিল না হাওয়ার্ডের পরার মতো। মানুষকে নর্মালি সেইং একটা আছে, যে মানুষ যখন দরিদ্র থাকে, গরিব থাকে বা কোনো একটা কষ্টর মধ্যে দিয়ে যায়, মানুষকে না ওই সময়কার সিচুয়েশনটা ভুলে যাওয়া উচিত না। মানুষের যে শ্যাডোটা থাকে, যেটা পার করে আসে মানুষের সাথে সারাক্ষণ সবসময়, শ্যাডোটাকে মনে রাখা উচিত। আর দারিদ্রতা এমন একটা শ্যাডো, যেটা আসলেই মানুষের ভুলে যাওয়া উচিত না, সেটা সবসময় মনে রাখা উচিত। আর সেই শ্যাডোটাই নর্মালি হাওয়ার্ডকে ভাঙতে দেয়নি, বরং তার ভিতরে একদম একটা অন্য রকমের আগুন জ্বালিয়ে দিয়েছিল। হাওয়ার্ডের সামনে স্পষ্ট কোনো পথ ছিল না, কিন্তু তার ছিল একটা অন্য রকম অসাধারণ শক্তি। তার ছিল ভীষণ পরিমাণে ডেডিকেশন। সে খেলাধুলা করত, পেপার বিক্রি করত, ছোটোখাটো কাজ করত, টাকা জমাতো, সব বাধা পেরিয়ে সে তার ফ্যামিলির মধ্যে প্রথম ব্যক্তি যে কলেজে ভর্তি হয়। বাট সেটাও তার জন্য কিন্তু খুব একটা সহজ ছিল না। তার খুব স্বপ্ন ছিল সে হাওয়ার্ডে যাবে, কিন্তু সে যেতে পারেনি। সে ভর্তি হয়েছিল নর্দার্ন মিশিগান ইউনিভার্সিটিতে, তাও ফুটবল স্কলারশিপে। নিজেকে টিকিয়ে রাখার জন্য সে সেখানে বারটেন্ডার এবং সেলসম্যান হিসেবে কাজ করত। আর কলেজ শেষে সে জেরক্স কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করত। তো সেই সময় জেরক্সে যারা কাজ করতো কোম্পানিতে সেলসম্যান হিসেবে, সেটাকে খুব অন্যরকম একটা দক্ষ অন্যরকম একটা ট্রেনিংয়ের একটা জায়গা ধরা হয়ে থাকতো আর কি। সেলস পার্সনের কাজটাকে যে দক্ষ লোকজনকে নেওয়া হয়ে থাকতো। কিন্তু হাওয়ার্ড কিন্তু ভীষণ দক্ষ ছিল, তার কিন্তু শেখার অন্যরকম আগ্রহ কাজ করতো। সে ভীষণ আগ্রহী ছিল যে কোনো কিছু শেখার ব্যাপারে। সে শুধুমাত্র জেরক্স কোম্পানিতে কাজ করে বসে থাকবে, এটা সে হতে চায় নাই। তার ইচ্ছা ছিল আরও অনেক বড় কিছু হবার। তো এরপরে সে জেরক্স কোম্পানিতে থেকে সে একটা ছোট কিচেনওয়্যার কোম্পানিতে যোগ দিল। তার কাজ ছিল লোকাল যে কফি মেশিন, যে ক্যাফেগুলো থাকে, সেখানে কফি মেশিন বিক্রি করবে। আর তখনই তার সাথে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। কি ঘটলো? সে কফি বিক্রির রিপোর্ট বিশ্লেষণ করতে গিয়ে লক্ষ্য করলো সিয়াটলের একটা ছোট্ট ক্লায়েন্ট অন্য সব ক্লায়েন্টদের তুলনায় নিয়মিত বেশি কফি মেশিন কিনতেছে। কৌতূহলী হয়ে হাওয়ার্ড কী করলো, উড়ে সেখানে চলে গেল, কারণ জানতে যে তারা এতগুলো কফি মেশিন কেন কিনছে। এবং গেস করেন তো কোম্পানিটার নাম কি ছিল? কোম্পানিটার নাম ছিল স্টারবাকস।
তখন শুধুমাত্র তাদের ছিল মাত্র 4টা দোকান। তো তারা হচ্ছে কফি বানিয়ে বিক্রি করতো না, তারা বিক্রি করতো কফি বিন, গ্রাইন্ডার আর হচ্ছে আদার্স মেশিনারিজ। কিন্তু সেখানকার মানুষগুলো তাদের এনার্জি, তাদের ফিলোসফি সব কিছুতেই হচ্ছে একটা অন্যরকম আকর্ষণ কাজ করলো হাওয়ার্ডের জন্য। হাওয়ার্ড মুগ্ধ হয়ে দেখতে দেখতে সে বলল যে স্টারবাক্সে এসে আমি না একটা অন্যরকম স্পার্ক পেলাম, একটা জাদুকরী একটা ফিলিংস ছিল। আমি স্টারবাক্সে যাবার পরে দেখলাম এখানে শুধু কফি না, এখানে ওয়ার্মনেস ছিল, এখানে কালচার ছিল, এখানে সিভিলাইজেশন ছিল। তার কাছে মনে হলো যে এটা খুব মানে একটা অন্যরকম একটা সে ওয়ার্মনেস তার কাছে সে দেখতে পেল। আর সেই মোমেন্টে তার মনের মধ্যে একটা অন্যরকম চিন্তা চলে আসলো। সে ওই যে সেলস পার্সনের যে কফির যে একটা জায়গায় কিচেন ওয়্যারহাউসে যে সে জয়েন করেছিল সেটা ছেড়ে সে স্টারবাক্সে যোগ দিল আর কি। কিন্তু সে জানতো না তার এই ছোট্ট সিদ্ধান্ত তার জীবনের সবচাইতে বড় লড়াই শুরু করাবে তাকে দিয়ে। হাওয়ার্ড শুলৎজ নর্মালি তার লাইফে কষ্ট দেখেছে, তারপরে ইনভিজিবল যে হয়ে যাওয়া যায়, ইনভিজিবল হয়ে থেকে সেটার যে কষ্টটা কতটুকু সেটাও সে অনুভব করেছে। পোর থেকে দারিদ্রতা, হতাশা, অপমানের স্বাদ প্রত্যেকটাই সে পেয়ে উঠেছে। কিন্তু তার কিছু না থাকলে কি হবে, তার ছিল স্বপ্ন তার ছিল স্বপ্ন দেখার একটা অন্যরকম, কি বলবো এটাকে, স্বপ্ন দেখে সেটাকে বাস্তবে রূপান্তরিত করার একটা ইচ্ছা ছিল তার মধ্যে ভীষণ পরিমাণে। যদিও তার কিছুই ছিল না, তারপরে সে স্বপ্ন দেখত যে সে তার বাবার জন্য, বাবার চেয়েও ভালো কিছু করে তোলার স্বপ্ন। এমন একটা কোম্পানি করবে যে এই কোম্পানিটা মানুষকে সম্মান করবে। আর সে চিন্তা করলো, আচ্ছা আমি যে ছোটোবেলায় স্বপ্নটা দেখেছিলাম যে আমি একটা এমন কোম্পানি করব যে কোম্পানিটা মানুষকে সম্মান করবে, আমার মনে হচ্ছে সেই কোম্পানিটার জন্য স্টারবাক্স হচ্ছে একটা পারফেক্ট জায়গা, একটা পারফেক্ট প্লেস যেখানে আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারবো। কিন্তু সে তো তখনও জানতো না যে যেভাবে করে সে শুরু করতে চাচ্ছে, যাদেরকে নিয়ে সে শুরু করতে চাচ্ছে তারা তার পথে জায়গায় কতটুকু মানে বের করে কী বলবো এটাকে, বিপদ ফেলে রেখেছে। সে তো জানতো না যে কতটুকু বাধা পেরিয়ে তাকে হচ্ছে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। তো হাওয়ার্ড স্টারবাক্সে যোগ দিল। সিয়াটলের একটা ছোট্ট কোম্পানি, 4টা মাত্র দোকান নিয়ে স্টারবাক্স। তো সেটাতে সে মালিক হিসেবে কিন্তু জয়েন করেনি, সে স্টারবাক্সে জয়েন করেছিল মেনলি তাদের একটা এমপ্লয়ি হিসেবে, একটা কর্মচারী হিসেবে। সে তো আর সে ধনীও ছিল না, আর তার হচ্ছে অতটা টাকা পয়সাও যেহেতু ছিল না, সে হচ্ছে জাস্ট ওখানে জয়েন করলো। তো 1983 সালে স্টারবাক্স হচ্ছে তাকে পাঠালো মিলানে, ইটালিতে একটা ট্রেড ফেয়ারে। তো এটা ছিল জাস্ট একটা ছোটোখাটো বিজনেস ট্রিপের মতো। কিন্তু এই ছোট বিজনেস ট্রিপে গিয়ে সে আবিষ্কার করলো তার জীবনের মানে যে মোটোটা সে কোথা থেকে স্টার্ট করবে, সেটাই সে ওখানে গিয়ে নিজেকে দেখে সে নিজেকে আবিষ্কার করলো যে আমি এখান থেকেই তো এইভাবেই তো শুরু করতে পারি। মিলানের রাস্তায় হাঁটতে হাওয়ার্ডের চোখে ধরা পড়ল অদ্ভুত দৃশ্য। প্রত্যেকটা মোড়ে এক্সপ্রেসো বার, ব্যস্ত প্রাণবন্ত মানুষের ভিড়ে ভরা। আর তারা কিন্তু কফি পান করছিল না, তারা কথা বলছিল, হাসছিল, তাদের মোমেন্টগুলো ভাগ করে নিচ্ছিল, একে অপরের সাথে কানেক্টেড হচ্ছিল। বারিস্তারা হচ্ছে তাদের নাম জানতো, নাম ধরে রাখছিল। আর মানুষ সেখানে কফির জন্য আসতো না, তারা আসতো এক্সপিরিয়েন্সের জন্য, কমিউনিটিকে বড় করার জন্য। হাওয়ার্ড দাঁড়িয়ে রইল একদম নির্বাক, কোনো শব্দ বের হচ্ছিল না তার মুখ থেকে। আর তার মনে হচ্ছিল এই যেন আমি একটা নতুন পৃথিবীতে প্রবেশ করলাম। সে ভাবল এটাই তো অ্যাকচুয়ালি আমেরিকাতে নাই, আমাদের দেশে তো এই কালচার, এই এক্সপিরিয়েন্স, এই ওয়ার্মনেস, এই জিনিসগুলাই নাই।
সে কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি দেখছিল না, সে দেখছিল এক ধরনের ওয়ার্মনেস, একটা উষ্ণতা দেখছিল, সে কানেকশন দেখছিল মানুষের সাথে মানুষের মধ্যে। সিয়াটলে ফিরে এসে হাওয়ার্ড ভীষণ উত্তেজিত হয়ে একদম স্টারবাক্সের অফিসে ঢুকলো, তার একদম স্যারদের কাছে, বসদের কাছে, যারা মানে স্টারবাক্সের মেন প্রতিষ্ঠাতা, তাদের কাছে গিয়ে বলল, আমাদেরকে কিন্তু কফি বার খুলতে হবে, আমরা হচ্ছে শুধু কফি বিন বিক্রি করব না, আমরা মানুষকে এখানে বসেই কফি খাওয়াবো। আর আমেরিকায় কিন্তু ইটালিয়ান এক্সপ্রেসো যে কালচারটা আছে সেটা কিন্তু তৈরি করতে হবে। মানে সে যেভাবে করে বলছিল তাতে করে মানে ভীষণ সে উচ্ছ্বসিত ছিল, মানে খুবই আত্মবিশ্বাসী ছিল, এবং তাকে দেখে মনে হচ্ছিল সে 100% প্রস্তুত যে নতুন কিছু করবে। কিন্তু স্টারবাক্সে সেই সময়ের প্রতিষ্ঠাতা জেরি বালফিন, জেফ সিগাল আর গর্ডন বাউলার, এই তিনজন তখনকার প্রতিষ্ঠাতা ছিলেন। তারা যে উত্তরটা দিল সেটা হচ্ছে হার্ভার্ডের একদম মনটা ভেঙে দিয়েছিল। তারা শান্তভাবে তার প্রত্যেকটা কথা শুনল, এবং শোনার পরে তারা প্রথম যে কথাটা তাকে বলল সেটা হচ্ছে, না, এটা আমরা না, আমরা কফি বিন বিক্রি করি, আমরা কোনো ধরনের কোনো ড্রিঙ্ক করার জন্য কোনো ধরনের কোনো পানীয় দিব না, কোনো ধরনের কোনো পানীয় সার্ভ করব না। তাদের বিশ্বাস ছিল আমেরিকানরা কখনোই এটা গ্রহণ করবে না। তারা ভাবত $2 $3 দিয়ে এক কাপ কফি কে কিনবে? কেউ কিনবে না। তো তাদের কাছে এই বিজনেস আইডিয়াটা ভীষণ পরিমাণে অদ্ভুত, ভীষণ পরিমাণে রিস্কি মনে হলো। হাওয়ার্ড একদম স্তব্ধ হয়ে গেল। তার যে মোমেন্টে যে মোমেন্টে ঘটনাটা ঘটলো, সেই মোমেন্টে তার কাছে মনে হচ্ছিল যে তার স্বপ্ন একেবারে চুরমার হয়ে গেল, তার মিশনটা একদম থেমে গেল, আর সেই সাথে সে একদম নিস্তেজ হয়ে চুপচাপ বসে গেল। সে কারোর সাথে তর্ক করেনি, ওখানকার প্রতিষ্ঠাতাদের সাথে তর্ক করেনি, চিৎকার করেনি, কিন্তু সে ভেতরে ভেতরে জানতো ওরা যদি না করে দেয় তাহলে আমাকে নিজেই করতে হবে। আর এই আত্মবিশ্বাসটা হাওয়ার্ডকে কিন্তু তার জীবনে সবচাইতে বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করলো। সে স্টারবাক্স ছেড়ে দিয়ে নিজের কফি বার শুরু করলো। হাওয়ার্ডের তো মন ভেঙে গিয়েছিল, সে কিন্তু স্টারবাক্সকে ভীষণ ভালোবাসতো। তার স্বপ্ন ছিল, মানে সে যে এমপ্লয়ি, সেই এমপ্লয়ি হিসেবে কিন্তু স্টারবাক্সকে মনে করতো না। সে মনে করতো যে স্টারবাক্স কোম্পানিটা হচ্ছে তার নিজের। এরপর হচ্ছে 1985 সালে সে চাকরি ছেড়ে দিল। সে চাকরি ছেড়ে দিয়ে সিদ্ধান্ত নিল যে সে তার নিজের কোম্পানি শুরু করবে। তো তখন গিয়ে সে হচ্ছে একটা ইটালিয়ান সংবাদপত্রের নামে, আমি যদি ভুল না বলে থাকি তাহলে সম্ভবত নামটা ছিল এল জর্নালে, এই নামে সে হচ্ছে একটা কফি বার শুরু করলো। কিন্তু তখন তো তার কাছে টাকা ছিল না, তার কাছে কোনো ধরনের কোনো ফান্ডও ছিল না। তো সে কী করলো, ফান্ড রেজ করা শুরু করলো, মানে সংগ্রহ করা শুরু করলো। হাওয়ার্ড মনে করতো যে তার যে আইডিয়া, এই আইডিয়াটা এত ইউনিক, এত এক্সক্লুসিভ যে কেউ হচ্ছে এটাকে নিয়ে কাজ করলে ভীষণ পরিমাণে হবে, প্রফিটেবল হবে, লাভবান হবে। তো সে ভাবতো যে আমার এই আইডিয়াতে যদি কেউ যদি বিনিয়োগ করে তাহলে অবশ্যই তারা একটা ভীষণ ভালো রকমের প্রফিট করতে পারবে, এটা তার তখনকার বিশ্বাস ছিল। বাট আমরা তো মানুষ, আমরা কি করি, আমরা হচ্ছে রেজাল্ট না দেখে তো কোনো কিছুই বিশ্বাস করতে চাই না। কি হলো, ওয়ার্ল্ড তো তাকে তখন বিশ্বাস করলো না। তাকে রিজেকশনের উপরে রিজেকশন, মিটিংয়ের উপরে মিটিং, সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে টাই পরে টরে, আয়রন করা শার্ট প্যান্ট পরে টরে সে হচ্ছে ইন্টারভিউ দিতে যাচ্ছে বিভিন্ন ফান্ড রেজ করার জন্য কোম্পানিগুলোতে। আর ওখান থেকে সে রিজেকশনের উপরে রিজেকশন নিয়ে ফেরত আসতেছে। দরজা তার মুখের সামনে একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকেরই মোটামুটি এক ধরনেরই কথা, আমেরিকানরা $3 খরচ করে কফি কিনবে না, আর তুমি তো ইটালিয়ান না, এটা আমেরিকাতে কাজ করবে না, তুমি একটু বেশি বড় স্বপ্ন দেখে ফেলছো। প্রত্যেকেরই মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে একই রকম উত্তর।
শুরু হলো হাওয়ার্ডকে নিয়ে হাসাহাসি বিভিন্ন কোম্পানিগুলোতে। তাকে উপেক্ষা করা শুরু হলো, তাকে অপমান করা শুরু হলো। তখন সে নিজেকে মনে মনে বলেছিল, চান্দু, আমাকে তো তোমরা 200 বারেরও বেশি রিজেক্ট করেছো। এই মাথার ভিতরে আমি এই যে নাম্বারটা তোমরা কয়বার রিজেক্ট করেছো আমাকে, এটা কিন্তু আমি ভালো মতো করে খোদাই করে রাখছি। দেখা হবে যখন হচ্ছে এন্ড অফ দ্য টানেল আসবে, তখনই দেখা হবে। সে তখন থেমে যায় নাই। দিনের পর দিন, মিটিংয়ের পর মিটিং, প্রেজেন্টেশনের পর প্রেজেন্টেশন, শেষ পর্যন্ত সে সব মিলিয়ে 30 জন ইনভেস্টার পেল, যারা হচ্ছে তার কোম্পানিতে কাজ করতে রাজি হলো, মানে ইনভেস্ট করতে রাজি হলো। এবং এই 30 জন ইনভেস্টারের কাছে থেকে সে যেই অ্যামাউন্টটা পেয়েছিল সেটা হচ্ছে $4 লাখ মতো অ্যামাউন্ট পেয়েছিল। 1986 সালে সিয়াটেলের প্রথম কফি বার ওপেন হলো। আর এই কফিটা কফি শপ ছিল না, এটা ছিল ইটালির জন্য একটা ওপেন লাভ লেটার। আর সেখানে হাওয়ার্ড নিশ্চিত করেছিল আলাদা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স দিচ্ছিল মানুষকে। মানুষ কফি বারে ঢুকছিল, পেছনে বাজছিল ইটালিয়ান মিউজিক, ব্যারিস্টাররা প্রত্যেকের নাম মনে রাখছিল, অ্যাজ ইফ তারা হচ্ছে কফি কিনতো না, তারা অন্যরকম একটা ভালো লাগার জায়গা পেয়েছিল। আর কী হলো জানেন, মানুষজন ভীষণ ভালোবেসে ফেললো এই ছোট্ট কফি বারটাকে। তারা পাত্তা দিল না এটা নতুন, তারা পাত্তা দিল না এটা $3 অনেক এক্সপেন্সিভ, $4 অনেক এক্সপেন্সিভ। তারা আসতো এক্সপিরিয়েন্সের জন্য। তো এল জার্নালে তখন মুহূর্তেই জনপ্রিয় হয়ে উঠল। হাওয়ার্ড মনে করলো যে তোমরা তো সবাই আমাকে মনে করলা যে আমি হয়তো রং, বাট সি, আমি কিন্তু রং না। সবাইকে সে ভুল প্রমাণিত করে দিল। আর যখন এই এল জার্নালে চলতে থাকলো, বেশ ভালো রকমের রমরমা ব্যবসা করছিল, তখনই হাওয়ার্ডের লাইফে আরেকটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে গেল। স্টারবাক্সের যে সেই সময়কার যে প্রতিষ্ঠাতারা ছিলেন, তারা বলল যে না, আমরা আমাদের কোম্পানিটা বিক্রি করে দিব। তাদের কাছে স্টারবাক্সটা চালানো সম্ভব হচ্ছিল না, তারা অন্য বিজনেসের দিকে যাচ্ছিল। তো স্টারবাক্স তো তখন খুবই ছোট ছিল। স্টারবাক্স তো এখনকার স্টারবাক্স আর তখনকার স্টারবাক্স অ্যাকচুয়ালি একদম আকাশ পাতাল ছিল। তো হাওয়ার্ড ভাবলো যে আমার তো এটা ভীষণ ভালো লাগার একটা জায়গা ছিল, আমার কাছে তো এটাই সুবর্ণ সুযোগ, এটা বিশাল বড় একটা হয়তো বা রিস্ক হয়ে যাবে আমার লাইফে, বাট আমি তো আমার ড্রিমটাকে অবশ্যই পূরণ করব। তো আমার এই ড্রিমটাকে আমি দিব না কাউকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়ার জন্য। আর যেহেতু আমি ড্রিম দেখেছি, সেটা এখন কিন্তু বিক্রির জন্য প্রস্তুত, সো আমি অবশ্যই কিনব। 1987 সালে হাওয়ার্ড জিজ্ঞেস করলো যে তোমরা কত টাকায় স্টারবাক্স সেল করবা। তখন তারা জানালো $3.8 মিলিয়ন। আচ্ছা, কিভাবে পসিবল? $3.8 মিলিয়ন, যেই ছেলেটা মাত্র $4 লাখ দিয়ে মানে একটা ছোট কফি বার দিল, সে কিভাবে $3.8 মিলিয়ন জোগাড় করবে? হাওয়ার্ডের কাছে এত টাকা ছিল না। সে তখনও অনেক ছোট একটা মাত্র নতুন ব্যবসা গড়ে তুলছে। কিন্তু তার কাছে তো এটা বিজনেস ছিল না, এটা ছিল তার পার্সোনাল একটা যুদ্ধ, একটা স্বপ্ন। সে আবার ইনভেস্টরদের কাছে যেতে থাকলো, তাদেরকে রিকোয়েস্ট করতে থাকলো, প্রেজেন্টেশন দিল, কান্নাকাটি করা শুরু করলো, করে বলতে থাকলো এটা কিন্তু একটা কফি কোম্পানি না, এটা আমার জীবনের মোটো, আমার উদ্দেশ্য। অ্যান্ড সে কিন্তু সাকসেসফুলি কয়েক সপ্তাহে চেষ্টার পরে সে টাকা সংগ্রহ করলো। 1987 সালের অগাস্টে 34 বছর বয়সে হাওয়ার্ড শুলসকে $3.8 মিলিয়ন স্টারবাক্স কিনে ফেলল। সে কিন্তু একটা কোম্পানি কিনল না, সে কিনল তার স্বপ্নকে। এরপরে আসি 1987-এ কোম্পানি কেনার পরে সে কী শুরু করলো। হাওয়ার্ড মাত্র কোম্পানি কিনেছে স্টারবাক্স, কিন্তু স্টারবাক্স তো অ্যাকচুয়ালি ব্র্যান্ড ছিল না, ওয়ার্ল্ড ওয়াইড কেউ চিনতও না, এটা থেকে কোনো প্রফিট আসতো না, এমনকি কোনো ক্যাফেও ছিল না ঠিকঠাক।
তো সেই সময় তাদের ছিল মাত্র 6টা দোকান, একটা রোস্টিং প্ল্যান্ট, আর একটা স্ক্যাটার্ড ব্র্যান্ড পরিচিতি, আর কয়েক ডজন কর্মচারী। কোম্পানি কফি বানিয়ে বিক্রি করতো না, তারা শুধু বিক্রি করতো কফি বিন আর কফি গ্রাইন্ডার আর কিছু মেশিনারিজ। ল্যাটে, ক্যাপুচিনো, ফ্রাপুচিনো কিচ্ছু ছিল না, কোনো মিউজিক ছিল না। আজকে স্টারবাকস চোখ বন্ধ করে আমরা যেটা বুঝি বা চিনি, তার কিছুই তখন ছিল না। হাওয়ার্ডের সামনে ছিল বিশাল বড় একটা পাহাড়, তার সেই পাহাড়টাকে তো যেতে হবে টপকে, তাই না? সে শুধুমাত্র স্টারবাকসের মালিক হতে তো চায় নাই, সে চেয়েছিল স্টারবাকসকে একটা নতুন করে গড়ে তুলতে। তার মিশন একদম স্পষ্ট ছিল, স্টারবাকস শুধু কফি বিক্রি করবে না, এটা বিক্রি করবে একটা এক্সপিরিয়েন্স। সে বিক্রি করবে যেমন বাসা এবং কাজের মাঝের তৃতীয় একটা স্থান হিসেবে সে স্টারবাকসকে নিয়ে যাবে। এবং সে তখন তার কাজে নেমে পড়ল। তার কাজকে সে 3টা ক্রাইটেরিয়াতে ডিভাইড করে ফেলেছিল তখন। হ্যাঁ, কী ছিল? সে একটা কানেকশন তৈরি করবে। যেমন কাস্টমার যখন তার শপে আসবে, সে মনে করবে কি তাকে খুব করা হচ্ছে, প্রায়োরিটি দেওয়া হচ্ছে, সম্মান দেওয়া হচ্ছে, তাকে দেখানো হচ্ছে যে ইউ আর সো স্পেশাল ফর আস, এরকম একটা ভাইব দেওয়া হবে। সেকেন্ডলি যেটা করবে, দোকানগুলোকে খুব ওয়ার্মলি ডেকোরেট করা হবে, এমনভাবে সফট মিউজিক দিবে, লাইট দিবে, আর এমনভাবে ডেকোরেট করবে, ফ্রেগরেন্স দিবে, যাতে করে মনে হবে যে সবগুলো খুব ওয়েলকামিং একটা ভাইব থাকে। আর থার্ডলি, প্রত্যেকটা কফি কাপকে একটা পার্সোনাল কফি কাপ করে ফেলবে। যে ব্যারিস্টারের নাম লিখে দেয় না, সেরকম ব্যারিস্টার ওখানে নাম লিখে দিবে, হাসি দিবে, আর বলবে কি যে ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি, স্টারবাকস ফ্যামিলি। তো এমনভাবে তাদেরকে কাস্টমারদের সাথে ডিল করার সে একটা ওয়ে দেখিয়ে দিবে, যাতে করে কাস্টমার আর বারিস্তা প্লাস স্টারবাকসের মধ্যে মনে হয় যে তারা তাদের ফ্যামিলিতেই আসছে আবার। এই 3টা মোটো নিয়ে হাওয়ার্ড নেমে গেল। সে আস্তে আস্তে করে ট্রেডিশন তৈরি করলো, সে আস্তে আস্তে করে একটা কমিউনিটি তুলে ফেললো, ঠিক যেরকম সে দেখে আসছে ইটালিতে। হাওয়ার্ডের ছোট ছোট বিষয়গুলোতে মন দিয়ে কাজ করা শুরু করলো, যা অন্য কোনো ব্যবসায়ীরা করতো না সেই সময়। যেমন সেই দোকানের ভেতরের যে কফি যখন তৈরি করা হবে, তখন সে খেয়াল করতো যে কফির গন্ধটা যাতে করে অন্য গন্ধকে সাপ্রেস করে না দেয়। সে স্যান্ডউইচ এমন করে তৈরি করবে না যাতে করে কফির গন্ধ না পায়। স্টারবাকসে আসবা, কফি খাবা, কফিরই গন্ধ পাবা। নেক্সট সে আরেকটা কাজ করতো, সেটা হচ্ছে সে স্টারবাকসের জন্য আলাদা প্লেলিস্ট রেডি করে রেখেছে মুড অনুযায়ী। যেমন রেইনি ডেতে যেরকম বৃষ্টি পড়ছে সেরকম গান ওয়েদার হিসেবে সে প্লেলিস্ট সাজিয়ে রাখতো, বা মুড হিসেবে প্লেলিস্ট সাজিয়ে রাখতো। তারপরে সে আরেকটা কাজ করেছে, সেটা যাতে করে আরামদায়ক কোনো একটা জায়গায় মানুষ বসতে পারে, যে বসার মধ্যে কোনো তাড়াহুড়া থাকবে না। যেমন উঠেন চলে যান, সরে যান, এই টাইপের যাতে কোনো কিছু না থাকে। নেক্সট যে কাজটা সে করেছে, সেটা কাউন্টারকে এমনভাবে সে সাজিয়েছে যেখানে খুব ইজিলি ফ্রিলি একজন আরেকজনের সাথে কথা বলতে পারে। বারিস্তাদের সাথে কাস্টমাররা যাতে সহজে কথা বলতে পারে। নেক্সট কাজ যেটা করেছিল, সেটা আলোটা এমন নরম আলো রেখেছিল তার মধ্যে, কফি শপগুলোর মধ্যে, যাতে করে সেটা কখনোই তীব্র চোখের মধ্যে জ্বলবে এরকম কোনো আলো রাখেনি। আর লাস্টলি যেটা করেছিল, সে কাস্টমারকে স্পেশাল ফিল করানোর জন্য প্রত্যেকটা কাপের উপরে তার নাম লিখে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। সেই সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ যে কাজটা সে করলো, সেটা কাউন্টারের পেছনে যে ভদ্রলোক মানুষটি কফি বানাচ্ছেন, তাকে দিয়ে সে তৈরি করানোর ব্যবস্থা করলো একটা আর্ট, একটা শিল্প। ওই যে আমরা কফি যখন খাই, তখন কফিতে কখনো পাতা থাকে, কখনো হার্ট থাকে, কখনো লিফের মতো একটা চিকন করে ছোটো 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 করে ডিজাইন করে দেয় না,
এই জিনিসটাই। হাওয়ার্ড বিশ্বাস করত তার এমপ্লয়িরাই হচ্ছে তার ব্র্যান্ডের হার্টবিট, হ্যাঁ, এবং তাদেরকে ছাড়া তার কোম্পানি কোনো কিছুই না। সে তার কোম্পানির এমপ্লয়ীদেরকে, শ্রমিকদেরকে কখনো স্টাফ, শ্রমিক, এমপ্লয়ি হিসি হুসুস করে ডাকতো না, সে ডাকতো পার্টনার বলে। এমনকি তার কোম্পানিতে যখন কোনো পার্ট টাইম ব্যস্তরাও আসতো, তারাও পেত হচ্ছে কী বলবো এটাকে, লাইফ ইন্স্যুরেন্সের সেবা পেত, সুবিধা পেত, স্টক অপশন পেত, ইভেন তাদেরকে ট্রেনিংও দেওয়া হতো। ট্রেনিং দেওয়া হতো শুধুমাত্র তাদেরকে শেখানোর জন্য না, যাতে তাদের একটা এক্সপিরিয়েন্স থেকে যায় যে এভাবেও কফি করতে হয়, কফির হচ্ছে সিস্টেমে এভাবে কাজ করতে হয়। ওই সময়ে আমেরিকাতে এটা একটা বিশাল বড় বিপ্লব ঘটায় দিল, হ্যাঁ, বিশেষ করে এটা কফি শপের জন্য। কফি শপের জন্য এটা একটা বিশাল বড় বিপ্লব ঘটে গেল, কারণ হাওয়ার একটা নতুন ওয়ে অফ থিঙ্কিং নিয়ে আসছিল যে এভাবেও কফি বিক্রি করা যায়। হাওয়ার্ড বলেছিল, যদি আমরা মানুষদেরকে ভালোভাবে দেখি, আমরা আমাদের মানুষদেরকে ভালোভাবে দেখি, তাহলে গ্রাহকদেরকে তারা ভালোভাবে দেখবে, আর সব কিছু মিলিয়ে সমস্ত কিছুই কিন্তু ঠিকঠাক মতো চলতে থাকবে। কত মানে কত সুন্দর চিন্তা ভাবনা করা একটা লোক, তাই না? হাওয়ার্ড চেয়েছিল যে সে তার যে স্টারবাক্সের যে দোকানটা, সেটাতে প্রত্যেকটা বারিস্তার কাছে আপনি থাকবেন, যে তাদের খুব ক্লোজ কোনো আপনজনের মতো তারা আপনার সাথে যাতে ব্যবহার করে। হ্যাঁ, স্টারবাক্সের কাছে আপনি কোনো সংখ্যা ছিলেন না, আপনি ছিলেন একটা নাম, একটা মানুষ আর একটা গল্প। যেমন টেবিল নাম্বার 335, টেবিল নাম্বার 441, নট লাইক দ্যাট। মিস্টার রফিক, মিস্টার শফিক, এরকমই করে সে যাচ্ছিল যে যাতে আপনাদেরকে ডাকা হয়, আপনারা যাতে করে এভাবেই তাদের কাছে অ্যাকসেপ্টেড হন। 1987 সালে হাওয়ার্ড যখন স্টারবাক্সের দায়িত্ব নেয়, স্টারবাক্স ছিল তখন মাত্র 6টা দোকান। স্টারবাক্স ছিল 6টা দোকান। পরবর্তীতে ওই সময়ে স্টারবাক্সের কোনো জাতীয় উপস্থিতি ছিল না, শুধু ছিল বিশাল একটা স্বপ্ন, কিন্তু খুব সামান্য প্রফিট। পরবর্তী 5 বছরে সে স্টারবাক্সকে 165টি দোকানে এক্সপ্যান্ড করে, শিকাগো, ভ্যাঙ্কুভার, নিউ ইয়র্কের মতো শহরে। কিন্তু এই বৃদ্ধিগুলা এলোমেলো ছিল না, প্রত্যেকটা লোকেশন বেছে বেছে নেওয়া হয়েছিল, খুব সতর্কভাবে বেছে বেছে নেওয়া হয়েছিল। প্রত্যেকটা দোকান ডিজাইন করা হয়েছিল কমিউনিটি ফিলিংসটাকে চিন্তাভাবনা করে। স্টারবাক্স শুধু কফি বিক্রি করতে না, স্টারবাক্স হচ্ছে একটা হিউম্যান টু হিউম্যান কানেকশন তৈরি করার ক্ষেত্রে বেশি এমফাসাইজ করেছিল, মানে বেশি দিয়েছিল, এফোর্ট দিয়েছিল। হাওয়ার্ড কখনো তার দোকানগুলোকে ফ্র্যাঞ্চাইজি করেনি, কারণ তার কাছে মনে হয়েছিল কি, অভিজ্ঞতাটাকে রক্ষা করা বেশি দরকার ফ্র্যাঞ্চাইজি করার থেকে। সে বলেছিল, আমি মেনলি নিয়ন্ত্রণ করতে চাই জিনিসের গুণগত মান, আবেগ আর সেই অনুভূতি যা আউটসোর্স করা যায় না। আগে বেশিরভাগ আমেরিকান এক্সপ্রেসো, ল্যাটে, ক্যাপুচিনো, মাকিয়াটো, ফ্র্যাপুচিনো শব্দগুলোই জানতো না, বাট হাওয়ার্ড এগুলোকে মানুষের ডে টু ডে লাইফের একটা পার্ট বানিয়ে ফেলেছিল। সে ধৈর্য আর সম্মানের সাথে এমপ্লয়ীদেরকে অ্যাজ ওয়েল অ্যাজ কাস্টমারদেরকেও এগুলো শেখানো শুরু করলো। ধীরে ধীরে কফি কালচার বদলাতে থাকলো। এখন মানুষ বলতো না যে আমার একটা কফি লাগবে, অমুক কফি দেন, এরকম বলা শুরু হলো না। তারা বলতো আমাকে একটা টল ভ্যানিলা লাটে দেন উইথ সোয়ে মিল্ক। স্টারবাক্স শুধু একটা ড্রিঙ্ক ছিল না, হ্যাঁ, স্টারবাক্স শুধু ড্রিঙ্ক বিক্রি করতো না, এটা মানুষকে এডুকেটেড করেছে,
অনুপ্রাণিত করত, আর সেই সাথে তাদের দৈনন্দিন রুটিনকে একটা অভ্যাসে পরিণত করেছে, নতুনভাবে সাজাতে শুরু করেছে তাদের ডে টু ডে লাইফকে। হাওয়ার্ড জানতো যে ব্র্যান্ডিংয়ের কত বড় শক্তি। সে শুধু চাইতো না যে সে শুধু ভালো কফি বিক্রি করবে, সে চাইতো স্টারবাকস স্টারবাক্সের যে কাপটা, সেই কাপটা হাতে নিয়ে তার যে কাস্টমাররা আছে তারা খুব প্রাউড ফিল করুক। আর সেজন্যই সে কী করলো, মানে বিনিয়োগ করা শুরু করলো একদম পরিষ্কার মিনিমালিস্ট লোগো ডিজাইনে, উন্নত মানের কাপের উপকরণে, সবুজ সাদা রঙের ব্র্যান্ডিংয়ে, আর প্রিমিয়াম একটা এক্সপিরিয়েন্স দেওয়ার ক্ষেত্রে। আর সে কারণেই খুব দ্রুত স্টারবাক্সের কাপ হাতে নেওয়া হয়ে উঠলো একটা স্টেটমেন্ট যে আমি আমি হচ্ছে আমি হচ্ছে আমি হচ্ছে একটা ব্র্যান্ড নিয়ে যাচ্ছি, আমি হচ্ছে এমন একটা জায়গা থেকে কফি নিয়ে আসছি যেই জায়গার কফি হচ্ছে সবার কাছে ফেভারিট, আমার রুচি আছে, আর আমি হচ্ছে খুব আধুনিক, এখনই আমার সময়, এরকম একটা মানে ফিলিংস দেওয়ার ক্ষেত্রে সে হচ্ছে কাজে লাগলো। তো হাওয়ার্ড খুব গভীরভাবে বুঝতে পারতো কোনটা জানেন, যে মানুষ শুধু কফি কিনবে না, মানুষ কিনবে শান্তির মুহূর্ত, তারপর হচ্ছে কমিউনিকেশনের মোমেন্ট, তারপর দেখা হওয়ার যে একটা অন্যরকম ভালো লাগা, সেই ভালো লাগাটা। আর সেটা চিন্তা করেই সে কিন্তু তার কাস্টমারদেরকে সেটাই দেওয়া শুরু করলো। তাও কিভাবে, কয়েকটা ডলারের বিনিময়ে, $3, $4, $5 বিনিময়ে। হাওয়ার্ড কিন্তু কফি সেল করতো না, হাওয়ার্ড সেল করতো একটা হৃদ্যতা, একটা ভালো লাগার অনুভূতি। মানুষজন আসতো, কফি কিনতো, তারা পেত একদম আরামদায়ক একটা সিট, একটা কুল কাম মিউজিক, একটা ফ্রেন্ডলি আলাপচারিতা করার জায়গা, জীবনে বিভিন্ন টক্সিসিটি, বিশৃঙ্খলা থেকে একটা ছোট্ট বিরতি। আর হাওয়ার্ডের কাছে সেটাই ছিল ভীষণ পরিমাণে অমূল্য। 90 দশকের শুরুতে স্টারবাকস আমেরিকার বড় বড় সিটিগুলোতে ছড়িয়ে পড়ল, আর সেই সাথে আয় করা শুরু করলো মিলিয়ন মিলিয়ন ডলার। কাস্টমাররা ছিল ভীষণ পরিমাণে কমিটেড এবং ভীষণ পরিমাণে খুব ওয়েলকামিং, ভীষণ ভালো ভালো কাস্টমাররা যাওয়া শুরু করলো। ব্র্যান্ডকে দেখা হচ্ছিল একদম আধুনিক, ইউনিক এবং কুল হিসেবে। মানুষ স্টারবাক্সে যাওয়া শুরু করলো পড়তে, মিটিং করতে, প্রেম করতে, লিখতে, ব্রেকআপ করতে, একটা পজ নিতে, হিউম্যান হতে, কিছুই করতে না। 90 দশকের শুরুতে স্টারবাক্স আর শুধু সিয়াটলের ব্র্যান্ড থাকলো না, এটা একটা ন্যাশনাল ক্রেজ হয়ে দাঁড়ালো। কফি শপ হয়ে উঠেছিল একটা কালচারালের একটা প্রতীক, একটা ডে টু ডে লাইফের একটা পার্ট, একটা বিজনেসের কমিউনিকেশনের একটা সোর্স, আর মিলিয়ন মিলিয়ন মানুষের সকালের রুটিন। কিন্তু হাওয়ার্ড স্যাটিসফাইড ছিল না, সে 100টা দোকান নিয়ে ভাবছিল না, সে ভাবছিল 10,000টা দোকান নিয়ে। সে চাইতো স্টারবাক্স পৌঁছে যাক বিমানবন্দরে, ইউরোপে, এশিয়ার প্রত্যেকটা শহরে মোড়ে মোড়ে। আর এটা যে করবে, এটা করতে হলে তো তাকে লাগবে সবচেয়ে অনেক ভীষণ বড় পরিমাণের মূলধন, ভীষণ ভীষণ বড় পরিমাণে তার টাকা লাগবে, ইনভেস্টমেন্ট লাগবে। 1992 সালে স্টারবাক্স তখন শেয়ার বাজারে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং শেয়ার বাজারে গেল। নাসদাকে তারা শেয়ার বাজারে গেল এবং তাদের টিকার সিম্বল ছিল PX। প্রত্যেকটা শেয়ারের দাম ছিল $17 করে, আর স্টার্টিংয়ে প্রায় পুরোপুরি মূল্য, মানে স্টারবাক্সের ফুল ছিল, প্রাইসটা ছিল $250 মিলিয়ন। যে হাওয়ার্ড শুলস একসময় 217 বারেরও বেশি, কাছাকাছি বা বেশি রিজেক্টেড হলো, সে এখন গড়ে তুলছিল একটা কোম্পানি যা ওয়ার্ল্ড স্ট্রিট কিনতে চাচ্ছিল। IPOতে ছিল ভীষণ বড় সাফল্য। প্রথম বছরেই স্টারবাক্সের শেয়ারের দাম একদম আকাশ ছুঁয়ে ফেলল। নতুন ফান্ড গঠন হলো এবং
হাওয়ার্ড পেল ইনভিজিবল 2টা ডানা, যে ডানা মেলে সে এখন পৃথিবীর এ কোণা থেকে ও কোণা, এ মাথা থেকে ও মাথা ঘুরে বেড়াবে। স্টারবাকস বাড়ছিল, আর সেই সাথে বাড়ছিল স্টারবাকসের ইয়াগুলো, স্টারবাকসের নতুন নতুন ইয়াতে দেশে হচ্ছে সম্প্রসার। ঠিক তখনই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল আমাদের হাওয়ার্ডের সাথে। 1994-এ সান্তা মনিকা, ক্যালিফোর্নিয়াতে কিছু বারিস্তা মানে লক্ষ্য করলো কাস্টমাররা তাদের কাছে না ঠান্ডা ব্লেন্ডেড কফি চাচ্ছে। তো তখন তো স্টারবাকসে কোনো ঠান্ডা কফির মেনু নাই। তারা কী করলো, হাওয়ার্ডের অনুমতির অপেক্ষা করলো না, যেহেতু তাদেরকে পার্টনার বলা হয়, তো তারা কী করলো, এক্সপেরিমেন্ট করা শুরু করলো। এক্সপ্রেসোকে মিশিয়ে দিল ক্রিম, দুধ, চকলেট আর হুইপ ক্রিমের সাথে। তারা তৈরি করলো নতুন কিছু। হাওয়ার্ড আসলো, দেখলো, তাদেরকে কোনো শাস্তি দিল না, কিন্তু সে বলল কি, আচ্ছা এটা তো আমাদের ম্যানুয়ালে নাই, দাও তো একটু টেস্ট করে দেখি। টেস্ট করলো, হাসলো, আর হেসে বলল, ও মাই গড, এটা তো অসাধারণ একটা জিনিস, আমরা এটা সারা দেশে চালু করতে চাই। 1995-এ স্টারবাকস হচ্ছে অফিসিয়ালি ফ্রাপ্পুচিনো চালু করলো, এবং মুহূর্তে এটা জনপ্রিয় হয়ে উঠল, বিশেষ করে তরুণদের মধ্যে। প্রথম বছর ফ্রাপ্পুচিনো আয় করলো $50 মিলিয়ন বেশি, বাট এটা কিন্তু মেইন পরিকল্পনার অংশ ছিল না। ফ্রাপ্পুচিনো বিক্রি করবে এরকম কিন্তু হাওয়ার্ড চিন্তা করেনি। কিন্তু স্টারবাকসের সবচাইতে বেস্ট সেলিং যেই কফিটা ছিল সেটা ছিল ফ্রাপ্পুচিনো। এরপরে হাওয়ার্ড আমেরিকাতে তো দাপিয়ে বেড়াতে বেড়াতে এখন সে তাকালো বাইরে, যে আমেরিকার বাইরে এখন যাওয়া উচিত আমার মনে হয়, এবং সে সিদ্ধান্ত নিল প্রথমেই যাবে আমেরিকার বাইরে। যদি কোথাও সে কফির একটা দেয়, শপ দেয়, তাহলে সেটা ডেফিনেটলি সে দিবে টোকিও, জাপানে। এখন বলেন তো কেন জাপান? কারণ হচ্ছে জাপানি সংস্কৃতি, সম্মান করার রীতি, তারপর হচ্ছে পারফেকশনিস্টের যে ক্রাইটেরিয়াগুলা, সেগুলো সব কিছুই সে জাপানে পাচ্ছিল, জাপানের মধ্যে সে পাচ্ছিল। আর সেই সাথে সে পাচ্ছিল কি, জাপানিদের মধ্যে যে ফরেন ওয়েস্টার্ন লাইফস্টাইলকে যে নিজেদের মধ্যে নেওয়ার যে আগ্রহটা, সেটা তো হেরিটেজ, ঐতিহ্য এবং মডার্ন যে লাইফস্টাইল, দুটোর মিশ্রণে কে সে হচ্ছে এক জায়গায় করতে পারবে, সে ভাবলো সেটা হচ্ছে জাপান। 1996-এ স্টারবাকস তখন আমেরিকার বাইরে প্রথম যে দোকানটা খুললো সেটা টোকিওতে। আর কি হলো জানেন? অন্যরকম একটা অভূতপূর্ণ সাকসেস। সেটা হচ্ছে মানুষ লাইন ধরে দাঁড়াতো। এটা হয়ে উঠলো একটা ফ্যাশন স্টেটমেন্ট, যা ভীষণ ভীষণ বড় সাফল্য নিয়ে আসলো। এরপরে জাপানের পরে আসলো ইউকে, চীন, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, ইউএই, জার্মান, এবং এভাবে করে আরও অনেক দেশে স্টারবাকসের মানে শপ ওপেন হলো। 90-এর দশকের শেষে স্টারবাকসের ছিল 20টারও বেশি দেশের শপ, আর স্টারবাকস যত বাড়ছিল সাথে সাথে বাড়ছিল এর সংখ্যাগুলো। 1997-এ স্টারবাকসের সংখ্যা গিয়ে দাঁড়ায় 1400, আর 1999-এ সেটা গিয়ে হয়ে যায় 2500-রও বেশি, যেখানে ইয়ারলি ইনকামটা হয়ে যায় $1 বিলিয়ন বেশি। আর হাওয়ার্ডের পার্সোনাল সম্পত্তির ছিল প্রায় $100 মিলিয়ন বেশি। কিন্তু সাকসেস তো আর একা আসে না, সাকসেস তো তার সাথে সাঙ্গপাঙ্গ নিয়েও আসছে। আমাদের সাফল্য, সাকসেস ভাইয়া সাথে করে নিয়ে আসছে তার একখান নতুন সাঙ্গ, সেটা হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ জানেন? চ্যালেঞ্জটা হচ্ছে একটা দোকান থেকে
যখন কয়েক বছরের মধ্যে ২৫০০ দোকানে পৌঁছায় যায়, মানে একটা শপ যখন ২৫০০ দোকানে পৌঁছায় যায়, তখন কিন্তু তার মানটা ধরে রাখা একটা চ্যালেঞ্জ হয়ে ওঠে, একটা দুঃস্বপ্ন হয়ে ওঠে। ঠিক সেভাবেই সমস্যা দেখা শুরু হলো। প্রথম সমস্যা দেখা দিল যে একটা দোকান মানে কর্মচারীরা খুব ওয়ার্ম, খুব ফ্রেন্ডলি, আরেকটা দোকানে কর্মচারীরা খুব কমার্শিয়াল। সেই সাথে দেখা হলো যে একটা দোকানে ভীষণ ভিড়, অন্য অন্য দোকানগুলো বিভিন্ন জায়গায় চলছেই না। আবার দেখা গেল যে দোকানের সমস্ত কিছু মানুষের কাছে কর্পোরেট রাখা শুরু করলো, একই রং, একই ডিজাইন, একই মিউজিক। হাওয়ার্ড অস্বস্তি বোধ করতে লাগলো। তিনি বললেন যে আমি তো এটাকে ম্যাকডোনাল্ড বানাতে চাই নাই, আমি চেয়েছি একটা ভ্যালুয়েবল কিছু হোক। আমি এখন ওয়াল স্ট্রিটে যুক্ত হয়েছি, শেয়ার হোল্ডাররা চাইছিল দ্রুত বৃদ্ধি, আরও দোকান, আরও প্রফিট। হাওয়ার্ড এখন খুব টানাপোড়েনে পড়ে গেল। সে চিন্তা করলো যে আমি কি এগিয়ে যাব আমার উদ্দেশ্য নিয়ে, নাকি আমি চাপের মুখে পড়ে দুনিয়ার দোকান বানাতে থাকবো, কি করব। এই সময় হাওয়ার্ড শুলস কিন্তু একজন সিইও ছিল না, তিনি হাজার হাজার কর্মচারীকে কিন্তু তখন পরিচালনা করছিলেন, এবং সেই সাথে যেভাবে করে এক্সপ্যান্ড করছিল, সে এক্সপ্যান্ড করার কারণে সে কিন্তু সবগুলো একত্রে দেখার চেষ্টা করছিল। ইনভেস্টারদেরকে সামলাচ্ছিল, কোম্পানির কালচারটাকে রক্ষা করার চেষ্টা করছিল। সমস্ত কিছু করতে করতে হাওয়ার্ড অনেক ক্লান্ত হয়ে গেল। তখন যে সে ২০০০ সালে প্রায় ২০ বছর স্টারবাকসকে গড়ে তোলার পর হাওয়ার্ড একটা সারপ্রাইজিং অ্যানাউন্সমেন্ট করে, আর সেটা হচ্ছে সে আর সিইও থাকবে না, সে সিইও পদ থেকে রিটায়ারমেন্টে চলে যাবে। তিনি বললেন তখন যে আমি তো কোম্পানিকে যতদূর নিতে পারি নিয়েছি, আমার মনে হয় কি এখন অন্য কোনো টিমমেটের এটাকে আসলে আরও উঁচুতে নিয়ে যাওয়া দরকার। তিনি চেয়ারম্যান হিসেবেই থাকলেন, কিন্তু ডে টু ডে লাইফে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি বেছে নিলেন দুজনকে। একজন হচ্ছেন অরিন স্মিথ, আরেকজন হচ্ছে জিম ডোনাল্ডকে। তো নতুন যারা লিড করতে আসলেন তারা খুব মনোযোগ দিলেন এটাকে বৃদ্ধি করার জন্য, শেয়ার মূল্য বাড়ানোর জন্য, সিস্টেমের দিকে। তো শুরুতে এটা বেশ ভালোই কাজ করছিল, কিন্তু দোকান বাড়া শুরু করলো, প্রফিট বাড়া শুরু করলো, শেয়ার মূল্য বাড়া শুরু করলো, এটার সাথে আরেকটা জিনিস বাড়া শুরু করলো, সেটা হচ্ছে কানেকশন। পরে হাওয়ার্ড বলল, এই ব্যাপারে হাওয়ার্ডের সাথে যখন কথা হয়েছিল তখন হাওয়ার্ড, মানে আমার কথা হয় নাই, ন্যাচারালি আমার কেন কথা হবে, হাওয়ার্ডের সাথে যখন কথা হয়েছিল হাওয়ার্ড বলেছিল এই বিষয়ে যে আমি কিছু দোকানে ঢুকতাম, আমি না চিনতে পারতাম না, দোকানগুলো পরিষ্কার, ব্যস্ত, সবই ঠিক, কিন্তু কিছু একটা নাই ছিল। আর সেটা কি ছিল জানেন? সেটা ছিল স্টারবাকসের সোলটা ছিল না, সেই ওয়ার্মনেসটা, সেই অনুভূতিটা ছিল না। ২০০৭ সালের দিকে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। ওয়ার্ল্ডের যে আর্থিক সংকটটা, ইকোনমি যেই ছিল, সেটা আরও বেশি খারাপ হওয়া শুরু করলো। মানুষ কম খরচ করতে শুরু করলো। সমালোচকরা বলতে শুরু করলো এই মন্দার সময় $4 দিয়ে কে কফি কিনে খাবে। স্টারবাকস দোকান বন্ধ করতে শুরু করলো, চাকরি কাটলো, জনসমালোচনা মুখে পড়ল। শেয়ার মূল্য যখন $40 ছিল না এক একটা শেয়ার মূল্য স্টারবাকসে, সেখান থেকে নেমে সেটা $8 চলে আসলো। হ্যাঁ, একদম 80% মানে পতন। যে একসময় যেটাকে আমরা বলে মনে করতাম যে অজিও কোম্পানি, সেটা একদম ভেঙে পড়ার মতো অবস্থায় পৌঁছালো। হাওয়ার্ড দূর থেকে দেখছিল, একদম অসহায়, হতাশ, একদম ডিসহার্টেড। কিন্তু তিনি কিন্তু থামেননি, তিনি চুপচাপ বসে থাকেননি। ২০০৮ সাল, স্টারবাকস বিপদে, বিশ্ব অর্থনীতির অবস্থা খুবই খারাপ, একদম ভেঙে পড়ল। মানুষ সমানে চাকরি হারাচ্ছে, ফ্যামিলিগুলা খরচ কমাচ্ছে,
$4 কফি এখন আর মানুষের মনে ছোট ছোট আনন্দের উৎস থাকলো না, মনে হচ্ছে বিলাসিতা। বিক্রি কমছে, গ্রাহক আসা কমছে, দোকানের ভিড় কমছে। স্টারবাকস একটা সময় যেটা আধুনিকতার একটা প্রতীক ছিল, তখন মনে করছিল মানুষ এটা খুব দামি, অতিরিক্ত একটা কোনো কিছু, এক্সট্রা একটা জিনিস। 1 বছরে শেয়ার মূল্য $40 থেকে $8 নেমে গেল। কোম্পানি হারালো $6 বিলিয়ন বেশি মূল্যের একটা প্রফিট। হাজার হাজার দোকান বন্ধ হয়ে গেল, হাজার হাজার কর্মচারী চাকরি হারালো, আর কোম্পানির যে উইল পাওয়ারটা ছিল সেটা একদম ভেঙে পড়ল, জাদু হারিয়ে গেল একদম। হাওয়ার্ড শুলস তখন সিইও ছিল না, তিনি তো 2000 সালেই সরে গিয়েছিলেন। তিনি চেয়ারম্যান হিসেবে দূর থেকে দেখছিলেন। তিনি দোকানগুলোতে যেতেন আর বুকের ভিতরে ভীষণ ব্যথা অনুভব করতেন। তিনি ফিস করে বলতেন, এটা তো আমি গড়িনি, এত নোংরা, মনোযোগহীন ব্যারিস্তা, খালি চেয়ার, আর কাস্টমারদের দেখতে হয় তাড়াহুড়ো, আর কাস্টমাররা নিজেদেরকে ইনভিজিবল মনে করে। এমন তো আমি কিছু চাইনি। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তার সেই তৈরি করা কানেকশন, সেই এক্সপিরিয়েন্স, সেই আবেগ সব কত দ্রুত হারায় যাচ্ছে। এমন ডিজাস্টারাস টাইমে বোর্ড অফ ডিরেক্টররা তার কাছে আসলো, এসে বলল, হাওয়ার্ড, আমাদের তোমাকে আবার দরকার। 2008 সালে জানুয়ারি 54 বছর বয়সে হাওয়ার্ড শুলস আবার স্টারবাকসের সিইও হয়ে ফিরে এলো, কিন্তু এবার একটু অন্যরকমভাবে। তিনি সেলিব্রেট করতে আসে নাই সাকসেস, হ্যাঁ, তিনি একটা মৃত স্বপ্নটাকে জাগিয়ে দেওয়ার জন্য বাঁচাতে ফিরে আসছে। আর তিনি জানতেন এটাই তার লাইফের সবচাইতে কঠিন লড়াই হবে। সেই সময় হচ্ছে বিশ্ব সংকটে ছিল, মিডিয়া তাকে সন্দেহ করতো, তাকে ঠিক না, স্টারবাকস আবার কি পারবে উঠে দাঁড়াতে, তিতলি কি পারবে প্লেন চালাতে, এরকম টাইপের অবস্থা আর কি। কোম্পানি ভেঙে গেছে, কালচার ভেঙে গেছে, কিন্তু হাওয়ার্ড না চুপচাপ মুখ লুকিয়ে বসে থাকলো না। তিনি আসার পরে একদম রক্ত মাখা চোখ নিয়ে হচ্ছে তার টিমমেটদের তাকিয়ে বলল কি, শুনো, এই যে ABCDEFGH, আমরা কফি ব্যবসায় মানুষকে কিন্তু পরিবেশন করছি না, হ্যাঁ, আমরা মানুষ ব্যবসায় কফি পরিবেশন করছি, আর আমরা কিন্তু সেটাই ভুলে গেছি। ঠিক সেই মোমেন্টে হাওয়ার্ড র্যাডিক্যাল কিছু ডিসিশন নিয়েছিল। তার মধ্যে ছিল প্রথমেই সে একবারে 900টা দোকান বন্ধ করে দিয়েছিল, কারণ তারা বসে বসে মশা এবং মাছি মারছিল, এবং একজনের সাথে আরেকজন বসে বসে কম্পিটিশন করছিল কে কয়টা মশা মেরেছে, কে কয়টা মাছি মেরেছে। কোনো ধরনের কোনো লাভ হচ্ছিল না। শুধু ইউএসএতে না, সে হচ্ছে ফুল ওয়ার্ল্ডের মধ্যে যে কয়টা তার শপ ছিল সেই সবগুলোর মধ্যে থেকে 900টা দোকান এক নাকারে, এই যারা তোমরা মশা মাছি মারছিলে তারা হচ্ছে এখানে দাঁড়াও, তারা দাঁড়িয়েছে এবং তাদেরকে সমস্ত দোকানগুলো অফ করে দিয়েছে। হাজার হাজার কর্মচারী ছাঁটাই করে দিল। তার কাছে খুব খারাপ লাগছিল কর্মচারী ছাঁটাই করার সময়, কিন্তু তার ছিল একটাই কথা, এখন না তো কখন, আমি যদি এখন না কর্মচারী ছাঁটাই করি তাহলে তো আমি কোম্পানি রাখতে পারবো না। এরপরে থার্ডলি সে যে কাজটা করলো সেটা হচ্ছে নতুন নতুন দোকান খোলা বন্ধ করে দিল। দোকান, কোনো ধরনের কোনো দোকান বা খোলা যাবে না, যা আছে সেটার মধ্যে কাজ সারতে হবে। সেই সাথে করলো নিজের বেতন কমালো। সে বলল কি যে আমি ইয়ারলি এখন $1 করে নিব, আমি বছরে $1 করে নিব। এবং সেটা সেই ব্যাপারে যখন তাকে কোয়েশ্চেন করা হয়েছিল তখন বলল কি, আমি অ্যাকচুয়ালি দোকান তো আমার বাঁচাতে হবে, আমার তো নিজের ব্র্যান্ডটাকে বাঁচাতে হবে, ব্র্যান্ড না বাঁচালে আমি টাকা দিয়ে কী করবো, আমি টাকা পাবো কোথায়, 2 দিন পরে তো রাজার গুদামও খালি হয়ে যায়। ফিফথলি সে যে কাজটা করলো সে হচ্ছে প্রত্যেকটা ব্যারিস্টাকে আলাদা আলাদা করে রিট্রেনিংয়ের ব্যবস্থা করে দিল। সেক্ষেত্রে সে করলো কি, একদিনের জন্য ফুল ইউএসএতে তার যে কয়টা দোকান ছিল 7,000টা দোকান একদিনের জন্য বন্ধ করে দিল। ওই একদিনে কিন্তু তার $1 মিলিয়ন ক্ষতি হয়েছিল। বাট তার কাছে এটা বড় ছিল না, তার কাছে এই প্রত্যেকটা ব্যারিস্টাকে আলাদা আলাদা করে নিয়ে যে
মানে আলাদা করে না, একসাথে নিয়ে যে রিট্রেনিং করানোটা বেশি ইম্পর্টেন্ট ছিল। যেদিন তারা স্টারবাক্সের রিট্রেনিংয়ের জন্য গিয়েছিল, সেদিন হচ্ছে হাওয়ার্ড বলেছিল যে আমরা কিন্তু টেকনিক শিখতে আসিনি, আমরা আমাদের প্রাইডটাকে ফেরত আনতে আসছি। অ্যান্ড দেন ভয়লা, জাদু ফিরে আসলো। হাওয়ার্ড কিছু নতুন নতুন ভালো ভালো এক্সপ্রেসো মেশিন আনা শুরু করলো, যেটা কফির টেস্ট এবং মানটাকে একদম ইনট্যাক্ট রাখবে। মাইক্রোওয়েভ স্যান্ডউইচ বাদ দিয়ে দিল, কারণ মাইক্রোওয়েভ স্যান্ডউইচ যখন মাইক্রোওয়েভে দেওয়া হয় তখন দেখা যায় কফির গন্ধটাকে সাপ্রেস করে ফেলছে, তো সেটা সে করতে চাইলো না। তিনি মনোযোগ দিলেন বারিস্তারা যাতে চোখে চোখ রেখে সুন্দরভাবে খুব ওয়ার্ম কোজিভাবে কথা বলে কাস্টমারদের সাথে। দোকানগুলোকে রিডেকোরেট করলো যাতে তারা আবার একটা থার্ড প্লেস হয়ে যায়, বাসা এবং কাজের মাঝখানের একটা অন্যরকম শেল্টার। এগুলোর সাথে সাথে নতুন করে যা তৈরি মানে ইনকর্পোরেট করলো, সেগুলো হচ্ছে ফ্রি ওয়াইফাই, সেকেন্ডলি হচ্ছে খুব দ্রুত মোবাইল অর্ডারিংয়ের ব্যবস্থা এবং স্টারবাকস রিওয়ার্ড অ্যাপ, যা এই মুহূর্তে হয়ে উঠেছে ওয়ার্ল্ডের অন্যতম সফল লয়্যালটি অ্যাপ। হাওয়ার্ড স্টারবাকসকে একটা ভালো শক্তিতে আবার রূপান্তরিত করতে শুরু করলো। তিনি ফেয়ার ট্রেডে কফিতে বিনিয়োগ করা শুরু করলো, ল্যাতিন আমেরিকা আফ্রিকার ছোট ছোট কৃষকদেরকে সাহায্য করা শুরু করলো। তারপর হচ্ছে সোর্সিংগুলো মানে রিজনেবল সোর্সিংগুলোকে সে হচ্ছে দেখা শুরু করলো, নিশ্চিত করা শুরু করলো যাতে ফার্মারগুলো, কফির যে ফার্মাররা আছে তারা যাতে তাদের ন্যায্য মূল্য পায়। তিনি মানে করা শুরু করলো, উন্নয়ন করা শুরু করলো। তারপরে হচ্ছে পলিউশন কমানো স্টার্ট করলো, লাইক কফি কাপে পেপার কাপ ইউজ করা শুরু করলো যাতে করে পরিবেশ দূষণ না হয়, পলিউটেড না হয়। ইউজ করা শুরু করলো, যেমন মেলামাইনের প্লেটে করে দিলে সেটা আবার ইউজ করা যাবে। তারপরে ইনোভেট করা শুরু করলো বৈচিত্র্য, তারপর হচ্ছে সার্কুলেট করা শুরু করলো স্টারবাকস, এবং আরও বেশি ভ্যাটেরান, আরও বেশি সংখ্যালঘু শরণার্থী এ ধরনের লোকজনদেরকে চাকরি দেওয়া শুরু করলো। তিনি বলল, সাফল্য মানে সাকসেসটা তোমার লাইফে টোটালি জিরো যতদিন না তুমি অন্যদেরকে সাথে নিয়ে উঠতে পারবে। সবাইকে নিয়ে উঠলেই সাকসেসটা আসে। একটা কোম্পানির জন্য এটা খুব জরুরি জিনিস। স্টারবাকস আবার শুধু কফি কোম্পানি না, বরং এটা আবার ব্র্যান্ড হয়ে উঠল। শুধু ব্র্যান্ড না, আরও অনেক বড় কিছু, তাই না? 2010 সালের দিকে ফুল ওয়ার্ল্ড আবার দেখলো একটা অন্যরকম দৃশ্য। স্টারবাকস উঠে দাঁড়ালো, উঠে দাঁড়ালো, এবং এর হচ্ছে ফলাফল কিভাবে? এটার হচ্ছে গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে 11.7, মানে এটার প্রায় রাজস্ব বেড়ে দাঁড়ালো 11.7 বিলিয়ন। এটা নেট আয় হলো 946 মিলিয়ন। শেয়ারের দাম 30-এর উপরে উঠে গেল। কাস্টমাররা খুব স্যাটিসফাইড থাকলো, কাস্টমারের সংখ্যা বাড়া শুরু করলো, এমপ্লয়িরা সন্তুষ্ট থাকলো, ব্র্যান্ডের প্রতি আস্থা ফিরে আসলো প্রত্যেকের। ওয়াল স্ট্রিট থেকে মেইন স্ট্রিট পর্যন্ত সবাই একটা কথা বলতে থাকলো, কি জানেন? হাওয়ার্ড শুলস স্টারবাকসকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু এই যে নাম্বারের বাইরেও কিন্তু অনেক কিছু ফেরত আসছে। কি ফেরত আসছে? আসল কফির একটা স্মেল ফেরত আসছে, নরম সঙ্গীতের মিষ্টি সুর, হাসি মুখে ব্যারিস্তাদের দৃশ্য, দোকানের ভেতরের এনার্জি। স্টারবাকসের এক্সপিরিয়েন্স আবার জীবন্ত হয়ে উঠল। একদিন ভোরবেলা ব্রুকলিনের একটা দোকানে হাওয়ার্ড ঢুকলো। তার ছোটোবেলায় কাটানো যে এলাকাটা না, সেই এলাকাটা থেকে একটু দূরে।
তো তিনি দেখলেন সেখানে একটা ইয়াং ব্যারিস্তা একটা বৃদ্ধ ভদ্রলোককে কফি দিয়ে বলছে যে, স্যার, এটা হচ্ছে ইন হাউস থেকে, আমার পক্ষ থেকে আপনাকে এটা আমরা খাওয়াচ্ছি এবং আমরা চাই আপনার দিনটা যাতে ভালো কাটে। হাওয়ার্ড হাসছে, হাসতে হাসতে মনে মনে বলছে, আমি তো এটাই চাচ্ছিলাম। 2017 সাল, স্টারবাকস পুরোপুরি আবার উঠে দাঁড়িয়েছে। ব্র্যান্ড আগের থেকেও শক্তিশালী। ফুল ওয়ার্ল্ডে 25,000-এরও বেশি দোকান, $80 বিলিয়ন বেশি এটার বাজার মূল্য, 3 লাখেরও বেশি কর্মচারী, পৃথিবীর অন্যতম পরিচিত লোগো, 70টারও দেশে দেশে গ্রাহক। হ্যাঁ, আইপিও থেকে হচ্ছে শেয়ারের দাম 100% বেড়ে গেছে। স্টারবাকস অ্যাপ ইউএসএতে একটা অন্যতম ব্যবহৃত মোবাইল পেমেন্ট প্ল্যাটফর্ম। কিছু কিছু বাজারে কিন্তু আবার অ্যাপেল পেকেও ছাড়িয়ে গেছে। এত কিছুর পরেও স্টারবাকস হয়ে উঠেছে একটা অভ্যাস, মানুষের না জীবনের একটা অংশ। ছাত্র থেকে সিইও, টোকিও থেকে টরন্টো, মুম্বাই থেকে মিয়ামি, মানুষ দোকানে ঢোকে, তাদের যেই যেই কফিটা খাবে সেটার নাম বলে, তারা ফিল করে যে তাদেরকে দেখা হচ্ছে, শোনা হচ্ছে, তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে। হাওয়ার্ড শুলস শার্টের কোঠায় পৌঁছায় গেল। তিনি প্রায়ই চুপচাপ দোকানে ঢোকেন। কখনো দেখেন একজন মা একা একা ল্যাপটপে একটা কোনায় কাজ করছে, সাথে একটা একটা করে লাতের কাপে চুমুক দিচ্ছে। কখনো দেখেন গৃহহীন একজন মানুষ বসে আছে আর তাকে একটা ব্যারিস্তা হাসি মুখে কফি সার্ভ করছে। কখনো তিনি শুনতেন যে খুব সুন্দর করে হাসির শব্দ, সঙ্গীত, শান্তি, আর তিনি ভাবতেন, এটাই তো আমার স্বপ্ন, এটাই তো আমি চেয়েছিলাম। না, তার স্বপ্ন কখনোই বড় একটা কফি শপ দিবে বা বড় একটা কফি কোম্পানি দিবে, ব্র্যান্ড বানাবে, এরকম কখনোই ছিল না। তার স্বপ্ন সবসময় ছিল যে সে হচ্ছে একটা মেন্টাল কানেক্টেড কোম্পানি বানাবে, আর তিনি সেটাই করেছেন। তো যদি আমরা এখন সংখ্যার তুলনা করতে যাই, সেক্ষেত্রে 1987 সালে 6টা দোকান দিয়ে শুরু করা 2017 সালে গিয়ে দাঁড়িয়েছিল সেটা 25,000 প্লাস। রাজস্ব হয়ে দাঁড়িয়েছিল 5 মিলিয়ন, সেটা হচ্ছে 87-এ, আর 22 বিলিয়ন প্লাস হয়েছিল 2017 সালে। কর্মচারীর সংখ্যা দাঁড়ালো কয়েক ডজন থেকে গিয়ে দাঁড়ালো 3 লাখে। স্টারবাকস একটা দেশের থেকে শুরু করে 70+ কান্ট্রিতে ছড়িয়ে গেল। শেয়ার মূল্য আইপিওতে $17 থেকে $60 বেশি হয়ে গেল। কোম্পানির মূল্য $250 মিলিয়ন থেকে $80 বিলিয়ন প্লাস পৌঁছায় গেল। সব কিছু কিন্তু একটা মানুষ থেকেই, যিনি বড় হয়েছিলেন পাবলিক হাউজিংয়ে, যিনি দেখেছিলেন তার বাবার কষ্ট আর প্রতিজ্ঞা করেছিলেন তিনি তার কোম্পানির কর্মচারীদেরকে কখনোই ইনভিজিবল হতে দেবেন না, অদৃশ্য হতে দিবেন না। 2017 হাওয়ার্ড আবার সিইও পদ থেকে রিটায়ারমেন্টে চলে গেলেন, কিন্তু এবার তিনি কিছু শর্ত দিয়ে গেলেন। প্রথমেই তিনি যেটা বললেন যে এখন তো নতুন প্রজন্ম আসছে, আমার মনে হয় এখন নতুন প্রজন্মদেরকে লিডারশিপ দেওয়া উচিত। তো আমি তো চলে যাচ্ছি না, সরেও যাচ্ছি না, বাট আমি মশালটা তুলে দিচ্ছি। তিনি লিডারশিপ দিলেন কেভিন জনসনকে। উনি হচ্ছেন একজন টেক এক্সিকিউটিভ এবং অনেক দিন ধরে তিনি বোর্ড অফ ডিরেক্টরদের সাথে ছিলেন স্টারবাকসে। হাওয়ার্ড চেয়ারম্যান হিসেবে থাকলেন আর যুক্ত থাকলেন যে
কখনো কোনো সমস্যায় পড়লে সে হচ্ছে দিত, সাজেশন দেওয়ার কাজে সে ছিল। মেনলি তিনি রেস্ট নেওয়ার জন্যই রিটায়ারমেন্টে যাননি, তিনি গিয়েছিলেন কিছু সোশ্যাল ওয়ার্ক করার জন্য। লাইক তিনি কিছু সংখ্যালঘু গ্রুপ থাকে, সুবিধাবঞ্চিত সম্প্রদায় থাকে না, তাদেরকে সাহায্য করার জন্য, এরপরে হচ্ছে ভেটেরান যারা আছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য, তারপরে হিউম্যান কি বলে জানি কানেকশন যেই ক্ষেত্রে বাড়ানো যায় সেই ক্ষেত্রে কাজ করানোর জন্য, তারপর হচ্ছে গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভগুলো আছে সেগুলোকে কত সুন্দর করে এগিয়ে নেওয়া যায় সেগুলোর ক্ষেত্রে, তারপর স্টারবাক্সে যে এমপ্লয়িরা আছে তাদেরকে বিনামূল্যে কিভাবে কলেজে পড়ানো যায় সেটার ক্ষেত্রে, তারপরে শরণার্থী সুবিধাবঞ্চিত যে ছেলে ইয়াং জেনারেশনরা যারা থাকে তাদেরকে চাকরি দেওয়ার জন্য, এই ধরনের বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করে বেড়াতে থাকলো। হাওয়ার্ড তখন অ্যাকচুয়ালি বিশ্বাস করতে কি কোম্পানির দায়িত্ব কিন্তু শুধু লাভ না, হ্যাঁ আমরা টাকা বানাবো তা না, আমরা হচ্ছে শুধু টাকা বানানোর কাজে থাকবো না, আমরা হচ্ছে সোসাইটিকে নিয়ে সোসাইটি সহ আমরা উপরে উঠবো। তার বাবার যে কষ্টটা, সেই কষ্ট থেকেই কিন্তু সে শিখেছিল যে এমপ্লয়ীদেরকে মর্যাদা দেওয়া উচিত, দেওয়ার গুরুত্বটা। ফ্রেড শুলস, যিনি ছিলেন একজন ডেলিভারি ড্রাইভার, একদিন বরফে পিছলে পড়ে যার কোমর ভেঙে গিয়েছিল, একসময় কোমর ভেঙে যে খুব আঘাত পায়, তাকে তখন চাকরি থেকে বের করে দেওয়া হয় কোনো কম্পেনসেশন ছাড়া, কোনো সহায়তা ছাড়া, কোনো সম্মান ছাড়া। বাচ্চাটা ছিল ঘরের মধ্যে, 7টা বছর বয়স মাত্র। সে বাচ্চা কখনো ভুলেনি তার বাবার ভাঙা শরীর নিয়ে, ভাঙা মন নিয়ে সে সিম্পল একটা কর্নার কাউচে বসে থাকাটা। স্টারবাক্স ছিল সেই প্রশ্নেরই উত্তর। তাই তিনি এমন একটা কোম্পানি গড়লেন যেখানে পার্ট টাইম ব্যারিস্টারাও লাইফ ইন্স্যুরেন্স পেত, স্টক অপশন পেত, এডুকেশনের জন্য তারা হচ্ছে সাপোর্ট পেত। 2019 সালে হাওয়ার্ড অ্যানাউন্স করলো যে তিনি ইউএসের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার জন্য লড়াই করবে, কারণ তিনি বিশ্বাস করতেন লিডারশিপ মানে সেবা পাওয়ার না। যদিও তিনি শেষ পর্যন্ত পরিকল্পনাটা বাদ দিয়েছিলেন, বাট তার যে বলাটা সেটা কিন্তু ভীষণ পরিমাণে স্পষ্ট এবং সত্য ছিল। যে তিনি বলেছিলেন, আমি একটা দরিদ্র ছেলে ছিলাম, আমি গড়েছি এমন কিছু যা পুরো পৃথিবীকে আমি ছুঁয়ে ফেলেছি, তাহলে আমার সেই যে এক্সপিরিয়েন্স সেটা দিয়ে তো আমি আরও বড় কিছু করতে পারবো, পারবো না। আজকে হাওয়ার্ড শুলস স্টারবাক্স থেকে ফুল রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন, কিন্তু তিনি এখনও কফি কালচারটার সাথে বেঁচে আছে। প্রত্যেকটা হাসি মুখের বারিস্তা, প্রত্যেকটা উষ্ণ কফির কাপ, প্রত্যেকটা কাস্টমার যে শান্তি অনুভব করে, প্রত্যেকটা এমপ্লয়ি যাকে বলা হয় পার্টনার, এমপ্লয়ি না, কর্মী না, প্রত্যেকটা সকালে যেখানে শুরু হয় এক কাপ কফির উপরে নাম লেখা দিয়ে, এই প্রত্যেকটাতেই কিন্তু হার্ভার্ড নিজেকে একদম ট্যাগ করে রেখেছে। তিনি কফিকে তৈরি করেছে একটা কমিউনিকেশনের একটা অংশ, তিনি একটা পণ্যকে কমিউনিটি হিসেবে রূপান্তরিত করেছে, আর সেই সাথে তিনি ফুল ওয়ার্ল্ডকে দেখিয়েছে যে একটা $1 বিলিয়ন কোম্পানি করতে হলে সোল হারানো যায় না। সেই কোম্পানির যে সোলটাকে আমি কি বলবো, যেই রিজনে একটা কোম্পানি বানানো হচ্ছে সেই রিজনটাকে বাদ দিয়ে কোম্পানি করা যায় না। হাওয়ার্ড শুলস থেকে কী শেখা যায়, যে আপনার অতীত কখনো আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবেন না। একটা দরিদ্র ছেলে
একটা ওয়ার্ল্ডের বিশাল বড় ব্র্যান্ড গড়ে তুলেছে, ভাবা যায়? রিজেকশনই কিন্তু শেষ না, এটা মাত্র শুরু। এই ছেলেটাকে 217 বারেরও বেশি কিন্তু রিজেক্ট করা হয়েছে, তারপর কেউ বিশ্বাস করতে পারবে যে সে এ ধরনের একটা বিশাল বড় ব্র্যান্ড ক্রিয়েট করে ফেলেছে? সেই সাথে আবার কি শেখা যায় যে মন দিয়ে সবসময় লিডারশিপ কোয়ালিটিটাকে এগিয়ে নিতে হয়, মাথা দিয়ে না, পাওয়ার দিয়ে না। সেই সাথে হচ্ছে অবশ্যই প্রফিট ইম্পর্টেন্ট, কিন্তু তার আগে মানুষকে সবার আগে দেওয়া উচিত, মূল্যায়ন করা উচিত। সবশেষে সব কিছু শুরু হয়েছিল যেই একটা ছেলেকে দিয়ে, যার কাছে কিছুই ছিল না, ছিল একটা স্বপ্ন, হাল না ছাড়ার কারণ। এটাই ছিল স্টারবাকসের কিন্তু গল্পের শেষ। কিন্তু এটা হওয়া উচিত আপনার গল্পের শুরু, তাই না? হয়তো আপনার কাছে টাকা নেই, হয়তো পরিবার কখনো আপনাকে বিশ্বাস করেনি, হয়তো আপনি নিজেকে ইনভিজিবল মনে করেন, অন্য মানুষ ইনভিজিবল মনে করে। সেক্ষেত্রে কিন্তু মনে রাখা উচিত, হাওয়ার্ড শুলস যদি পারে, আপনিও পারবেন। কারো অনুমতির অপেক্ষা করতে হবে না, বাসায় বসে বসে রেস্ট নেওয়া যাবে না, বসে বসে আফসোস করা যাবে না যে আমি তো আর ও না, আমি তো আর সে না, আমি তো হ্যাপি না, আমি তো আর যাবি না। ফুল ওয়ার্ল্ডের হাততালির জন্য ওয়েট করা যাবে না, কারণ যতটুকু সময় আপনি আরাম করছেন, রেস্ট নিচ্ছেন, ততটুকু সময় আরেকজন কিন্তু আরেকটা কাজ করে ফেলছে। মানে মনে করেন আমি বসে আছি, ঠিক এই সময় কিন্তু আরেকজন আরেকটা কাজ করে আপনার স্বপ্নটাই হয়তো সে এগিয়ে নিয়ে যাচ্ছে অন্য একটা কিছু করে। তাহলে মনে করবেন এখনই শুরু করি, এখনই শুরু করা উচিত, এখনই শুরু গড়ুন, বিশ্বাস করুন, এগিয়ে যান, কারণ আপনার স্বপ্নের মূল্য কিন্তু আপনার কাছেই আছে। এই গল্প শুধু কফি নিয়ে ছিল না, হ্যাঁ, এটা ছিল একটা জীবন, লিডারশিপ, ভালোবাসা, সমস্ত কিছু নিয়ে। যদি আজকে আপনি কিছু শিখে থাকেন, কিছু অনুভব করে থাকেন, তবে অবশ্যই এটা শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন প্লিজ, নিতু প্রেজেন্স ইকোস অফ রিয়েলিটি, কারণ হয়তো কোথাও কেউ এই গল্প শোনার অপেক্ষায় আছে। ধন্যবাদ শুনবার জন্য, ধন্যবাদ স্বপ্ন দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।